দেখো এখানে আছে, অবশ্য আমার ডেস্কটপে রাখা আছে। এই কোশ্চেন পেপারে তোমাদের দেখবে গ্রুপে আমি পাঠিয়েছিলাম। এই কোশ্চেন পেপারটি এখান থেকে যেগুলো দেখবে এইচএস এ বলেছে, এইচএস এ যেগুলো এসছিল সেগুলো একটু করে সলভ করা শুরু করো ধীরে ধীরে। প্রত্যেকটাকে সলভ করতে হবে। যেমন দেখো আমি সকালের ব্যাচে করাচ্ছিলাম, এই যেমন কোশ্চেনটি HTML এর সাহায্যে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দেওয়ার সিনট্যাক্সটি লেখো। ইয়েলো কালার দেবার সিনট্যাক্স। এই জিনিসগুলোকে আমি একটা কাজ করি, টোটালি এই কোশ্চেনগুলো ফলো করো। এই কোশ্চেনটি দেখো 168 HTML এর সাহায্যে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দেওয়ার সিনট্যাক্সটি লেখো। তো ইয়েলো কালার আমরা যেভাবে দেবো আর কি, সেটা হলো আমি একটা কোডিং করে দিচ্ছি। কোডিং করে কোশ্চেন নাম্বারের টাইটেল দিয়ে আমি কোডিংটাকে একটা করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তা প্রথমে আমরা কি করব, যদি আমরা এভাবে করি, ফার্স্ট কোশ্চেনটা দেখো 168 HTML এর সাহায্যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার। প্রথমে তুমি একটা নোটপ্যাড ওপেন করবে। আমি বড় করে নিই, আমি ভিডিওটা অনলাইন রেকর্ডিং আছে, দেখতেও পাবে। প্রথমে আমরা কি লিখবো, HTML লিখে হেড, হেডের মাঝে লিখছি টাইটেল। এখানে লিখছি সলভড কোশ্চেন নাম্বার কত, 168। একটা কোশ্চেন অনেকবার আসে, বারে বারে একটি কথা বলছি যে এই যে টাইটেল ট্যাগটি কোন দুটি ট্যাগের মাঝে থাকে, হেড, হেড ট্যাগের মাঝে আমার থাকে টাইটেল ট্যাগটি। তারপর কি লিখবো, বডি। বডির পর কি বলেছে, ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দেবার সিনট্যাক্স। বডি বিজি কালার ইকুয়াল টু ডাবল কোট ইয়েলো। আর কিচ্ছু লেখা দরকার নেই, এখান থেকে বডিটাকে বন্ধ করবে আর এখান থেকে HTML-টাকে বন্ধ করবে। এটা কত নাম্বার কোশ্চেন সলভ করলাম, 168। তুমি দেখতে চাও সত্যি ইয়েলো এসছে কিনা ব্যাকগ্রাউন্ডে, সেভে যাও, সেভে গিয়ে solved.html বলে পেজটা লিখে এন্টার করো। সবাইকে বলছি সবাই রেডি থেকো, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ভারত তীর্থে যে টাইমে আমাদের ক্লাস হতো 5টার সময়, সেখানে ক্লাস হবে ফার্স্ট উইক থেকেই। আর দেরি করা যাবে না। আমরা জাস্ট অগাস্ট মাসটা আমি ওয়াচ করছি, অগাস্ট মাসটা হয়েই গেল, সেপ্টেম্বর ধরো 1 মাস ক্লাস হয়ে গেল পুজো পর্যন্ত। তা পুজোর পর, পুজোতে কদিন ছুটি থাকবে, সপ্তাহ 2 তারপর আফটার পূজা ভ্যাকেশন, পুজোতে মাঝে যদি একটা দিন এক্সট্রা হয়ে যায়, সেটা অনলাইনে একদিন করে দেওয়া গেলে এমনি তো 1 সপ্তাহ 1.5 ছুটি থাকবে পুজোতে, 1 সপ্তাহের মতন। তারপর আবার এখন মনে করতে অফলাইনটাও চালু, অনলাইনটাও থাকবে আমাদের, অনলাইনটা একেবারে বন্ধ হবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, কিছু কোশ্চেন আনসার সলভ, অনলাইন ইজ পারফেক্ট। ওকে, অনলাইনটা রেখে দেবো আমি, খুবই খুবই সুবিধা হয়। হ্যাঁ, মানে খুবই সুবিধা হয়, ওটা তো আমরা অনলাইনে খুব ভালো প্র্যাকটিস করতে পারি।
এবার আমরা কি করছি দেখো, এখান থেকে HTML গেল, বডি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা তোমাকে প্রথম কোডটার অ্যান্সারটা আমি পাঠিয়ে দিচ্ছি, প্রথম কোডটার অ্যান্সারটা পাঠিয়ে দিচ্ছি, হয়ে গেল, চলে গেল ওটা, কোশ্চেনটা অ্যান্সার সলভ। কত নাম্বার কোশ্চেন সলভ করলাম? 168। পরের কোশ্চেনটা দেখো, পরে কি আছে বলেছে, HTML এর নিম্নলিখিত লাইনটি সব থেকে ছোট আকারের হেডিং হিসেবে প্রকাশ করার সিনট্যাক্সটি লেখো। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ এস্টাবলিশড ইন মুম্বাই। এটাকে সবচেয়ে ছোট আকারের হেডিং বলেছে। মনে রাখবে সবসময় ছোট আকারের হেডিং যখন বলবে তখন সেটা কি হবে? H6, আর বড় আকারে হেডিং হলে হবে H1। আমরা কি করে লিখবো? কোশ্চেন কত নাম্বার কোশ্চেন? 169। এখানে যা লিখে দিচ্ছি 169 সলভড। এখানে এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। কি আছে এটা? এটার নাম আছে হচ্ছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ এস্টাবলিশড ইন মুম্বাই। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া is established in মুম্বাই। এটা কি করব? সবচেয়ে ছোট হেডিং মানে এটা H6 লিখবে, H6 লিখে H6টাকে বন্ধ করে দেবে। এটা সলভ হয়ে গেল। আফগানিস্তানের খবরাখবর রাখছে তো? কি অবস্থা দেখেছো আফগানিস্তানে? খারাপ মানে কি, যে তুমি যে কবিতাগুলো লেখো তোমার কবিতার মধ্যে সব একদম বাস্তব দিকটা ফুটে ওঠে। কৌস্তব যেটা লেখে খুব ভালো, কিন্তু আফগানিস্তানে যেটা হয়েছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে ইন্ডিয়ার পক্ষে খুবই রিস্কি। কারণ এই পাশে একটা অসভ্য দেশ পাকিস্তান, তার পাশে হচ্ছে তোমার চায়না। এরা যখন একসঙ্গে দুজন মিলে দাঁড়িয়ে আছে, এ আবার পাকিস্তান আবার সমর্থন করেছে তালিবানদের, চায়নাও করেছে। ইন্ডিয়াকে প্রবলেম করবে, এখান থেকে মেন প্রবলেম আমেরিকার সৈন্য তুলে নিচ্ছে 11ই সেপ্টেম্বরের মধ্যে। এবার তো কাশ্মীরটাকে মাথা চাড়া দেবে। চীন তো করছে, চীন সাহায্য না করলে এত বড় সাহস পায়? চায়না যদি সাহায্য না করে ওরা কি করে? এত বিদেশি বিদেশি লোক নিয়ে আছে এটাতে। শোনো, ভারতে যা পরিস্থিতি এখন আছে, ইন্ডিয়ার ইকোনমির অবস্থা ভালো না, প্রথম কথা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া তালিবানদের সঙ্গে যুদ্ধ করবে কোন ইস্যুতে? ইস্যু করতে পারে, হ্যাঁ একটা ইস্যু হচ্ছে যদি কাশ্মীরে অ্যাটাক করতে চায় তাহলে যুদ্ধ করতে বাধ্য হতে হবে, কিন্তু ওই কাজটা ওরা তো মানে ওইভাবে ডিরেক্ট ওয়ারে কেউ জড়াবে না। কূটনৈতিক ব্যাপার দিয়ে প্রথমে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। যদি কূটনৈতিক ইস্যুতে বিফল হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে। কারণ ডিরেক্ট এটাকে কেউ সমর্থন, এটাতে অনেকেই যুক্ত আছে এটার সঙ্গে, তালিবানদেরকে ওটার পেছনে যাওয়ার জন্য রাশিয়া তো আছেই, রাশিয়াও আছে। কারণ রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনোদিনই ভালো না, সবসময় কোল্ড ওয়ার চলে, যারা তার হিস্ট্রি পরেও জানো কোল্ড ওয়ার চলছিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই কোল্ড ওয়ারের পর থেকে এটা একটা সমস্যা তৈরি হয়েছে। এবার এটা কিন্তু একটা বিগ ইস্যু ধারণ করবে। আমার তো খুব মানে একটা, আমি সবসময় মনিটরিং করছি, ইন্ডিয়া মনিটর করছে, কারণ ইন্ডিয়া অলরেডি 300 crore, $3 billion অলরেডি ইনভেস্টেড। আর যে পার্লামেন্টটা তৈরি করেছে না, যে পার্লামেন্টটা ওদের আছে সেই আফগানিস্তানে, সেটা ইন্ডিয়া তৈরি করা পার্লামেন্ট। ইন্ডিয়া তো মিত্র দেশ। অ্যাকচুয়ালি আগে তো আফগানিস্তান উপমহাদেশীয়, যদি আমরা দেখি আফগানিস্তান তো ইন্ডিয়ার মধ্যেই ছিল, তাই না? তা খুবই খারাপ ব্যাপার গো, আমি তো খুব বুঝতে পারছি না কোন দিকে জল গড়াচ্ছে। চলো আর কি করা যাবে, আর এই নিয়ে বাঁচতে হবে। তো এটা হলো কত নাম্বার সলভ করলাম? 169। পরেরটা কি আছে বলো?
পরেরটা হচ্ছে তোমার, এটা বলেছে HTML এ O2 কথাটি লেখার সিনট্যাক্স লেখো, 170 নাম্বার। আমি সব সলভ করে দিচ্ছি কয়েকটা। বিস্কিট চা না, এখনই খাবো, এখনই 170। 170 হলে তাহলে এখানে আমরা কি করব, কি বলেছে O2 লিখতে হবে। তো O2 মানে হলো তোমার, যখন দেখবে O2টা কোথায় আছে, টুটার থেকে নিচের দিকে আছে, মানে সাবস্ক্রিপ্টে আছে। সো এটাকে ফাইনালি আমরা এভাবে লিখবো, প্রথমে ও লিখলে, তারপর টু লেখার সময় তুমি যেটা করবে, এখানে লেখা হচ্ছে সাব, জাস্ট এটাই হবে অ্যান্সার। দেখতে চাইলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পেলে O2 হয়ে গেছে সাবস্ক্রিপ্টে। তাই কোশ্চেন সলভটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে 170। এরপরে কোনটা আছে, 171 বলছে HTML এ কোনো টেক্সটকে ওয়েব পেজের মধ্যবর্তী স্থানে নিয়ে আসার সিনট্যাক্সটি লেখো। মধ্যবর্তী স্থানে আনবো, তো তাহলে এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, 171। 171 মধ্যবর্তী স্থানে নিয়ে আসবো কোন টেক্সটকে, তখন কি লিখতে হবে, পি অ্যালাইন, আজকে নোটস লিখে নেবে সব, পি অ্যালাইন ডাবল কোট সেন্টার, সরি সেন্টার, এখানে লেখা হচ্ছে টেক্সট, পি বন্ধ, সেভ করে দিলাম। ঠিক আছে, এটাকে রান করে দেখিয়ে দিচ্ছি। হয়েছে, না লিখে নাও, পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। নেক্সট আসছি, বলেছে HTML এ পিকচার 1.jpg পিকচারটির হাইট 200 করা সিনট্যাক্সটি লেখো। পিকচার 1.jpg হাইট 200 করবো, তো সব সেম, এটা হচ্ছে 172, এখানে লেখা হচ্ছে IMG SRC ডাবল কোট পিকচার 1.jpg, এখানে লিখবে হচ্ছে হাইট, হাইট ইকুয়াল টু ডাবল কোট কত লিখবো, হাইট 200, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এটা সলভ পার্টটা লিখে নাও। দেন আমরা কোথায় যাচ্ছি দেখবে, এই নাও, ওকে নেক্সট আসছি। নেক্সট হলো বলছে কোন টেক্সটে কালার সেট করা সিনট্যাক্সটি লেখো। সো কালার সেট করা সিনট্যাক্স যদি লিখতে হয়, আমি অলরেডি সকালের ব্যাচে সলভ করিয়েছি, ওখান থেকে মনে হয় দিয়ে দিয়ে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তো লিখতে হবে না তাহলে আমাকে। এই দেখো কত নাম্বার কোশ্চেন বলো তো অ্যান্সারটা,
হ্যাঁ, এই যে কালার, এটা হবে অ্যান্সার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একই লেখা বারবার লেখার আমার দরকার নেই। উফ, সরি, এটা না একটা সমস্যা গো, কপি করলেই। তুই কোথায় ছিলে? ঠিক আছে, ঠিক আছে, ঘুম। এটা হবে তোমার এটার জন্য, টেক্সট কে 173 সলভ, এটা HTML হেড টাইটেল কোশ্চেন সলভ, এটা করছি 173 টেক্সটের কালার দেওয়ার জন্য। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এবার কোথায় করলাম এটা? এটা 5-এ হবে তো, দেখেছো, সেটা এটা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, এটা করবে হচ্ছে তোমার 173-র জন্য। কালারকে টেস্ট করতে গেলে, রেট করতে গেলে আমাকে সবসময় ফন্টের যে কালারটা হয়, ফন্টের কালারটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, পরেরটা আসছি। তারপরে বলেছে HTML এ একটি পিকচার ইনসার্ট করার সিনট্যাক্স লাগে, এই মাত্র করেছি। ও উদাহরণ দাও, এটা তো কোনো নিজেরাই পারবে কত, 174 কোনো অসুবিধা নেই। তাও আমি দিয়ে দিচ্ছি 173 তো 174, 174 মনে হয় না? এটা হচ্ছে সলভড, লিখে নাও। পিকচার ইনসার্ট করার জন্য হবে। তারপরটা কোনটা হবে দেখো, তারপরে হচ্ছে তোমার বলছে HTML এ টাইটেল ট্যাগে ট্যাগ দিয়ে একটি HTML ডকুমেন্টে মাই ফটো ডট জেপিজি ইনসার্ট করতে গেলে এডিটরের মধ্যে আমরা কি লিখবো? ওই একই জিনিস। তার জন্য লেখাটা হবে হচ্ছে, এটা হচ্ছে কোডটা, কোডটা দেখে নাও, সেম কোড আমি এখানে করছি। এই যে কোড, মাই ফটো ডট জেপিজি, মাই ফটো ডট জেপিজি, এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, HTML ব্যবহার করে 3টি ফুলের নাম দিয়ে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করার কোডটি লেখো। আনঅর্ডার লিস্ট, বারে বারে বলছি, আনঅর্ডার মানে হচ্ছে ইউএল, আর অর্ডার লিস্ট মানে হচ্ছে ওয়েল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। সেটা কি করে করব? আনঅর্ডার লিস্টের জন্য আমরা সবার আগে এটার কোডিংটা আমি এখান থেকে দেখাচ্ছি। তিনটি কি বলেছে বলো, 3টি ফুলের নাম না, এটা হবে অ্যান্সারটা সলভ 176। এই যে আমি প্রথমে ইউএল লিখবো, এই যে প্রথমে কি লিখবো, ইউএল, ইউএল লিখে এলআই দিয়ে রোজ, এলআই দিয়ে মেরিগোল্ড, আর এলআই দিয়ে লোটাস। এটা প্রত্যেকটা কি আনঅর্ডার লিস্টের জন্য ইউএল। আর যদি এটা অর্ডার লিস্ট হতো, অর্ডার লিস্ট হলে লিখতে হতো হচ্ছে ওয়েল দিয়ে। ওয়েল মানে অর্ডার লিস্ট, আর ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? এটা আমি দিয়ে দিচ্ছি, সবগুলো একখানে থাক, সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের? আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা বলছে
নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া 2018 এসছে, তাকে বোল্ড ও ইটালিক করার কোডটি লেখো। বোল্ড করতে গেলে আমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে, আর ইটালিকের জন্য হচ্ছে আই ট্যাগ। এটা আমার কাছে করা আছে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ঠিক এই কোডটাই তুমি করবে। দাঁড়াও, নতুন পেজে করি। হ্যাঁ, এই নাও, এটা করবে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে বি, বি মানে বোল্ড ট্যাগ, আই মানে ইটালিক, আর ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। সো এই জিনিসটা করবে। না, এটা এখানে যাবে না। নেক্সট কি আছে? এফ ড্রাইভে pic1.jpg নামে একটি ইমেজ ফাইল রয়েছে। ইমেজটিকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য উপযুক্ত HTML কোড লেখো। এফ ড্রাইভে pic1.jpg নামে একটি ইমেজ ফাইল রয়েছে, ইমেজটিকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML এ কোড লিখতে বলেছে। এটা সো ইজি, তুমি শুধু f:\/ দিয়ে এই pic1.jpg লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা খুব ইজি ওয়েতে করা আছে। এই যে এটার কোডিং হবে এটা। ঠিক আছে, এই শুধুমাত্র এসআরসিটা ব্যবহার করি হচ্ছে আমার সোর্সের জন্য। তাহলে আইএমজি এসআরসি ইকুয়াল টু f:\/ pic1.jpg, তাহলে picture1.jpg f:\/ এসআরসি। যদিও আমাকে বলেছে এফ ড্রাইভের মধ্যে হবে, সো এফ ড্রাইভের জন্য যে f:\/ pic1.jpg টা লিখতে হবে। ঠিক আছে, সবাই স্মিতা বা বর্ষা সবাই বুঝতে পারছে তো? আচ্ছা, প্রদত্ত টেবিলটি তৈরি করার জন্য প্রয়োজনীয় HTML কোডটি লেখো। এই কোডটা আমি নিজের হাতে করে দেখাচ্ছি। ABCR DEF, এটার কোডটা লিখতে বলেছে। সো কোড লিখতে গেলে প্রথমে একটু একটা জিনিস খেয়াল রাখবে, একটা টেবিলের দুটো পার্ট হয়। এই যে টেবিল আছে, ABCDEF, এই জিনিসটা, এটা টেবিলে আমাকে কোড লিখতে বলছে। একটা জিনিস মনে রাখবে, টেবিলের এই যে ওপর দিকে যারা আছে না ABC, এরা কিন্তু টেবিল হেডার। এরা প্রত্যেকে কার আন্ডারে পড়ছে? এরা প্রত্যেকে পড়ছে হচ্ছে TH এর আন্ডারে। এবং TH-টা প্রথমে আমাকে TR ডিক্লেয়ার করতে হবে, TR এর আন্ডারে TH রাখতে হবে, তারপরে রাখতে হবে হচ্ছে এই TH এর এই হেডারের আন্ডারে D আছে, এখানে B আর E আছে, এখানে F আছে। তারপর কি করতে হবে? TD করতে হবে। TD মানে হচ্ছে টেবিল ডেটা। কি করে করবে এটা HTML দিয়ে করলে? প্রথমে আমাকে তো এগুলো তো কমন লেখা লিখতেই হবে। কত নাম্বার কোশ্চেন এটা বলো আমাকে? অভিষেক, অভিষেক তো না, দেবজ্যোতি বলো কত নাম্বার কোশ্চেন এটা? এটা হচ্ছে তোমার 179। 179। এখান থেকে আমরা এটা প্রথমে সরিয়ে দিই। প্রথমে লেখা হচ্ছে টেবিল, টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোট। ডাবল কোটের মধ্যে কি হবে? সাপোজ আমি 2 লিখলাম, টেবিল বর্ডারের নাম। এবার আমাকে যখন TR দিয়ে তারপর TH লিখতে হবে। TH এ কারা কারা আছে? TH এ আছে ABC, তাই তো? তো প্রথমে লেখা হচ্ছে A, TH বন্ধ। ছোট বা বড় কোনো অসুবিধা নেই, ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, যেটা খুশি। তারপরে কি আছে? B,
টিএইচ। প্রথমে টিআরটাকে বন্ধ করলাম। টিআরটা কি কাজে ব্যবহার করছে? টিআর মানে হচ্ছে টেবিল রো। তারপরে এগুলো যেগুলো হবে এই রো এর আন্ডারে কি থাকবে? ডেটাগুলো থাকবে এবিসি, তবে ডিইএফ। এখানে কি নাম লিখবো? হচ্ছে টিআর টিডি এবিসি ডি ই টিআর বন্ধ করলাম, টেবিল বন্ধ করলাম, ফাইলে গিয়ে সেভ। এবারে চালিয়ে দেখি ঠিকঠাক আসছে কিনা। এই দেখো ঠিক আছে, জুমে যেরকম মনে হচ্ছে এবিসি ডিইএফ। তাহলে এটার কোডিংটা দিয়ে দিচ্ছি আমি। এটার কোডিং হচ্ছে 179 এর কোডিং হচ্ছে এটা। দেন কি আছে? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিভাবে করবে উদাহরণস্বরূপ বর্ণনাটা বলে দিয়েছি। হ্যাঁ, সাবস্ক্রিপ্টের জন্য যেখানে এসইউ বি করেছিলে ওখানে এসইউ পি করবে। লাইক আমরা দেখিয়ে দিচ্ছি একটা। সে ধরো তুমি এখানে এভাবে লিখতে চাও যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি করে লিখবো দেখো? এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে প্রথমে আমরা লিখব এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট বন্ধ হোল স্কোয়ার। তা স্কোয়ারের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে এসইউপি টু এসইউপি। হয়ে গেল। এটা কত নাম্বার কোশ্চেন বলো তো? সুপারস্ক্রিপ্ট দেখাচ্ছি 180 ধরে রাখো। 180 তুমি তো মনে করো সুপারস্ক্রিপ্ট করলাম, তারপরে সাবস্ক্রিপ্টও করে রাখবো। লাইক ধরো H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি। বিআর মানে ব্রেক ট্যাগ, এটা অলরেডি এমটি ট্যাগ। কেন এমটি ট্যাগ? যেহেতু ক্লোজিং করতে হয় না। তারপর লেখা হচ্ছে H2, ইয়েস ইয়েস, HSUB 2SO4 SUB আন্ডারস্কোর, শুধু SUB4। একে সেভ করে দেখো কি দেখায়। দেখেছো? এটা কোনো গন্ডগোল হয়েছে, SO4টা নেমে গেছে না, দেখছি আমি 1 সেকেন্ড। কোডিং এ কোথাও ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিআরটা হ্যাঁ লাইন ব্রেক করার জন্য। H2টাকে তুমি এখানে এটাকে একটু কারেকশন করছি। হ্যাঁ, H2SO4 এবার ঠিক দেখাবে। ঠিক আছে, তাহলে এটা আমার এটা হয়ে গেল। আমি এটা কোডিংটা পাঠিয়ে দিচ্ছি। এরপরে কোনটা আছে? এরপরে বলেছে একটি ওয়েব পেজে 3টি মাপের ভার্টিক্যাল ফ্রেম এ ভাগ করার HTML কোডটি লেখো। ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করব। প্রথমে আমাদেরকে একটা বেসিক কনসেপ্ট যেটা মনে রাখতে হবে, কোনটা ভার্টিক্যাল কোনটা হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে হচ্ছে যেগুলো কলাম ওয়াইজ থাকছে। যেমন দেখো এই যে পার্ট গুলো আছে এগুলোকে আমরা বলছি ভার্টিক্যাল। কিন্তু যখনই আমরা এভাবে থাকবে এগুলো হচ্ছে হরাইজন্টাল। অর্ঘ কোথায় ছিলে?
অর্ঘ্য, ও তাহলে কিছু করার নেই বাবা। মা শরীর ভালো আছে এখন? অর্ঘ্যদের বাড়ি গিয়েছিলাম তো একদিন, অর্ঘ্য তাই না? বেলেঘাটা গিয়েছিলাম, অর্ঘ্যদের বাড়ি ঘুরে এসেছি, বুঝেছ অত্রি? অর্ঘ্যদের বাড়িটা খুব সুন্দর জায়গাতে, একদম বেলেঘাটা প্রপারে, একদম হরাইজন্টাল ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল হরাইজন্টাল কথা ঠিক আছে। এবার আমার কি করতে বলেছে, একটা ফ্রেম তৈরি করতে বলেছে। মন দিয়ে কোশ্চেনটা দেখো, বলেছে একটি ওয়েব পেজ 3টি মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার HTML কোড লেখো। মানে আমরা ফ্রেম সেট করেছিলাম না, ওই সেম কোড লিখতে হবে, তুমি এত কিছু লেখা দরকার নেই। আর কোনো অসুবিধা নেই, তুমি শুধু আমার ভিডিওটা পরে দেখে নিও, আমি অনলাইনে রেকর্ডারটা রেখে অন রেখে দিয়েছি। এই কোডিংটা লিখবে, তাহলেই হবে। এই যে 30-30-40-তে কেন ভাগ করলাম? 30-30-40 ভাগ করে দাও। এখানে একটা কাজ করি, এটা ফ্রেশ করে করি, এটা এদিকে ফোকাস করো। হ্যাঁ, এটা ছেড়ে দাও আপাতত, তোমার কনফিউশন দূর করে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, এটা থাক। দেখো 30-30-40 করে আমি ঘোল ওয়েব পেজটাকে 100 ধরছি, ঠিক আছে? আমি টোটাল ওয়েব পেজটাকে 100 ধরছি। যদি টোটাল ওয়েব পেজটাকে 100 ধরা হয়, আমি 3টে পার্টে ভাগ করছি, মানে একটা পার্টে 30 হয়ে গেল 60, আর 40 মানে 100 হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আমরা এই ফ্রেম সেটগুলোকে ভাগ করতে পারি। এটার জন্য আমাকে শুধু এটাকে পাঠিয়ে দিচ্ছি, সব খাতায় লিখে নেবে ভালো মতন করে, ব্যাস। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা তোমরাই বলো আমাকে। HR স্টাডি উইথ কেয়ার অবলিক দিয়ে HR, এই HTML কোডটির ভুল নির্ণয় করো। এই HTML কোডটির ভুল নির্ণয় করো। এর ভুল কি হবে, কি বাদ দেবো বা কি রাখবো? HTML কোডটির ভুল, প্রথম কথা হচ্ছে এটা আমি বলে দিচ্ছি, HR যে ট্যাগটা, HR ট্যাগটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল রুল। HR মিনস হচ্ছে হরাইজন্টাল রুল। হরাইজন্টাল রুলে HR ট্যাগটা পুরোপুরি কি ট্যাগ? এমটি ট্যাগ। যেহেতু ট্যাগটা এমটি ট্যাগ, সো উই নো নিড টু ক্লোজ দিস পার্টিকুলার ট্যাগ। তাহলে আমাকে এটাকে যখন আমরা করব, তাহলে HR স্টাডি উইথ কেয়ার এই কথাটা, তখন আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে এটা ফাইনালটা লিখতে হবে, এর কোডিংটা ভুল দেখানোর জন্য। তখন আমাকে ভুল হচ্ছে, এই HRটাকে এখানে ওপেন করেছে, আবার দেখো এই HRটাকে এখানে ক্লোজ করেছে। নেবে না, এটা এভাবে নেওয়া যাবে না। তুমি শুধু HRটাকে ওপেন করে রাখো, HRটাকে ওপেন করে রাখো। এই যে HR ওপেন করা রইলো। সো এই জন্য এই HRটাকে আমাকে ক্লোজ করতে হবে না। কেন ক্লোজ করতে হবে না, তার পরিষ্কার ধারণা হচ্ছে HR একটা এমটি ট্যাগ, সো এমটি ট্যাগকে আমাকে ক্লোজ করতে হয় না। তাহলে এর সলভিং কোশ্চেন লিখে দিচ্ছি। তাহলে HR স্টাডি উইথ কেয়ার, স্টাডি উইথ কেয়ার, শুধুমাত্র HR লিখে ছেড়ে দেবে, ক্লোজ করবে না। এটা হচ্ছে তোমার সলিউশন এই কোশ্চেনটার। আর ফাইনালি কোশ্চেনটা কি আছে, মাউন্টেন রিভার সি, এই তিনটেকে দেখো এখানে বুলেট সাইন আছে। বুলেট মানে আমি অবভিয়াসলি বুঝতে পারছি কি দিয়ে বুলেট করব, ইউএল ট্যাগ দিয়ে করতে হবে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট। সো এটার জন্য আমি তোমাকে পুরো সলভিংটাই পাঠিয়ে দিচ্ছি। এটার জন্য তোমাকে এই 830, এটা হচ্ছে আমার সলভ। ক্লিয়ার? সো ক্রিয়েশন সলভ 183। আমাদের কটা হলো, তাহলে এই সবগুলো কিন্তু সলভ করে দিলাম।
কোর্সটা বোঝা যাচ্ছে? সকলে বুঝতে পারছো কি করে লিখতে হবে? সবই বলে দিলাম। তোমরা অ্যাটলিস্ট কি কাজ করবে শোনো। তোমরা যে কাজটা করবে এই কোশ্চেনটা সবার কাছে আছে, অ্যাটলিস্ট বেশি না, যে কয়টা মনে হয় 10টা 15টা প্রতিদিন। তো আমরা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে না, তুমি যদি মেথডিক্যাল পড়াশোনা করো দেখবে অনেকটা আমরা এগোতে পারি। আমরা অ্যাকচুয়ালি কেউই ঠিক মতন অর্গানাইজ ভাবে পরিকল্পনা করতে পারি না। মানে আমাদের একদিন ভাবো সকালে উঠলাম ভাবলাম অনেক কিছু করব, বাট এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে আমি কিছুই করিনি, মোবাইলে সময় কাটিয়ে দিয়েছি। সো দ্যাট ইজ দ্য ওয়েস্টেজ অফ টাইম। এখানে যদি আমি বলি, এখানে টোটাল আমার 90 থেকে কতগুলো কোশ্চেন আছে, 183টা। তার মধ্যে আমি ধরো 168 থেকে তো করে দিয়েছি, তাহলে বাকি রইলো কটা তোমার? 90 থেকে এত। তাহলে দেখে মনে হচ্ছে অনেকগুলো, বাট তুমি যদি এরকম করে ভেবে নাও প্রতিদিন তুমি বেশি না 10টা করে করবো, 10টা করে করলে তোমার তো এক সপ্তাহেই শেষ হয়ে যায়, তাই না? সো 10টা করে বা 5টা করে করো, তুমি তোমার তো 10টাও করতে হবে, 5টা করে করো। আমি তাও একটা সহজ বলে দিচ্ছি। এই কোশ্চেন গুলোই সবার আগে করো, যে কোশ্চেন গুলো এইচএস এ এসছিল সেই কোশ্চেন গুলোকে সবার আগে কনসেন্ট্রেট করো। এই সংসদ, মক টেস্ট, সেট 21 এগুলো এখন পরে করলেও চলবে। তোমাকে এইচএস গুলো কমপ্লিট করে দেখবে অনেকগুলো কোশ্চেন শর্ট হয়ে গেল, তুমি ইজিলি বাড়িতে বসে করতে পারবে। আচ্ছা, এবার আমি একটা তোমাদের কাজ দিচ্ছি, ছোট্ট কাজ একটা, সকালের ব্যাচে আমি দিয়েছিলাম। সে এই 51 নাম্বার কোশ্চেনটা আমি দুটো করতে দেবো। হ্যাঁ, এটা করবো, তারপরে আমরা আসবো HTML এ। এগুলো রিভিশন দরকার আমাদের। আমি প্রথমে একটা করে দিচ্ছি, তারপর তোমারটা পরেরটা তোমরা করবে। আমি এখান থেকে টোটালটাকে এখানে নিয়ে করাচ্ছি। নিম্নলিখিত HTML কোডের ভুলগুলি নির্দেশ করে সংশোধন করো। এখানে ভুল আছে, এই ভুলগুলিকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, আমি যদি টোটালটাকে ভুলটাকে কারেক্ট করি, তাহলে আমরা কি করে করব? টোটালটাকে কোড 1 2 3 4 করে তুমি কনসিডার করতে পারবে না, গোটা কোডটাকেই লিখতে হবে তোমাকে। প্রথম কথা হচ্ছে 1 নম্বরে HTML লেখাটার মধ্যে কোনো ভুল নেই, এটা তুমি HTML লেখো। পরটা কি লিখছো? হেড। হেড লিখে কি লিখলে? টাইটেল নেম মাই পেজ, এরকম তো হবে না। সো কি লিখতে হবে? এখানে লিখতে হবে টাইটেল মাই পেজ, টাইটেল ক্লোজড, হেড ক্লোজড। একটা কমপ্লিট হলো। এখানে কি আছে? বডি কালার ব্রাউন, সো বডি, ইয়েস, বিজি কালার ইকুয়াল টু ব্রাউন। ওয়েল দিয়ে দেখো এখানে প্রত্যেকটা এল 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 দিয়ে করেছে তো, আমি এটার কন্টিনিউয়েশন পেজটা এখান থেকে শুরু করছি, অন্য কালারের পেন নিয়ে দরকার পড়লে এখান থেকে শুরু করছি। ঠিক আছে, এটা কি করব? ওয়েল দিলাম, ওয়েল দিয়ে লিখবো হচ্ছে এলআই, এলআই দিয়ে এ এ এ এলআই ক্লোজড। তারপরে আবার এলআই বি 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 এলআই ক্লোজড। তারপর একটা এলআই, দুটোই দিয়েছে এখানে, এত কিছু আমার দরকার নেই। ওয়েলটাকে ক্লোজ করলাম, তাহলে এখানে ভুলটা বেরিয়ে গেল। 7 নম্বরে বিআর রেড লিখেছে, শুধুমাত্র বিআর হবে। আর এ লিঙ্ক কিভাবে করেছে, এটা কিভাবে কারেকশন করব? এ লিঙ্ক হয় না, এর পর হয় HREF ইকুয়াল টু ডাবল কোট abc.html ক্লিক মি এ বন্ধ। আমার এটার কন্টিনিউশন এখানে করছি, এক খাতায় তোমরা একখানে লিখে রাখবে।
এখানে কি আছে, আইএমজি সোর্স, এটো আইএমজি, এই যে এবিসি ডট এসটিএমএল, এই লেখাটা লিখেছি এবিসি, সরি এসটিএমএল, এবিসি ডট জেপিজি, ভুল লিখেছিলাম। তারপরে কি আছে, আইএমজি সোর্স, তুমি কি লিখবে, আইএমজি এসআরসি ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে এবিসি ডট জেপিজি, তারপর বডি ক্লোজ করো, এসটিএমএল ক্লোজ করো। এটা হচ্ছে আমার টোটাল কারেকশন পেজ। অত্রি বুঝতে পেরেছো? এটা তো তুমি যখনই হাইপার লিঙ্ক করো তখন কি করো, এইচআরইএফ করো না, হাইপার রেফারেন্স তো। তুমি আগের খাতাটা খুলে দেখবে, দেখবে এ স্পেস দিয়ে এইচআরইএফ করি। হ্যাঁ, ওই জন্য আমি এইচআরইএফ করে এবিসি ডট জেপিজি লিখলাম, ক্লিক মি এ, তারপর বডিটাকে আমরা কি করতে হবে, ওই যে বডি, তারপরে আইএমজি সোর্স হয় না, আইএমজি এসআরসি হয়। সোর্সটা ভুল, আমাকে তো ভুলই বের করতে দিয়েছে না। আইএমজি এসআরসি এবিসি ডট জেপিজি, তারপর বডিটাকে ক্লোজ করলাম, এইচটিএমএলটাকে ক্লোজ করলাম। এবার বোঝা গেছে? হ্যাঁ, এটাই কারেকশন করছি, ঠিক আছে। আশা করি কারো কোনো অসুবিধা নেই। শ্রী, বুঝতে পারছো? অত্রি কোথায়? অত্রি, অত্রি আছে না নেই? মোবাইল, প্রথমে এইভাবে লিখবে, AHREF ইকুয়াল টু এবিসি ডট জেপিজি, ডাবল করে মধ্যে লিখলে, তারপরে ক্লিক মি, তারপর এটাকে ক্লোজ করছো। আইএমজি এসআরসি ইকুয়াল টু এবিসি ডট জেপিজি, তারপর বডি ক্লোজড, এইচটিএমএল ক্লোজড। ও, মাইকে প্রবলেম হচ্ছে, খাতা লিখে নেবে সব। হ্যাঁ, মাইকে প্রবলেম, কিছু করতে হয়। ঠিক আছে, পরেরটা দেখো, পরের যে টার্মটা আছে এখান থেকে, এটা আমি সকালের বাজে তোমাদেরকে এটা এক্সট্রা করালাম, সকালের বাজে আমি করাইনি এটা। সকালের ব্যাচে ওদেরকে একটা ছোট্ট একটা কারেকশন দিয়েছিলাম, মানে কোনটা যে দিলাম, এই কোশ্চেনটা, প্রদত্ত এসটিএমএল গুলির ভুল চিহ্নিত করো এবং সঠিকটি লেখো। আমি এটাকে ঠিক করে দিচ্ছি, তার 1 সেকেন্ড। এই যে, প্রদত্ত এসটিএমএল স্টেটমেন্টগুলির ভুল চিহ্নিত করো এবং সঠিকটি লেখো। বডি টাইটেল, মাই ওয়েব পেজ, টাইটেল ক্লোজড বডি, আইএমজি এইচআরইএফ, টেবিল কালার গ্রিন, বর্ডার সেন্টার ওয়েস্ট বেঙ্গল। পারবে করতে? একটু ট্রাই করবে কি 2 মিনিট? হ্যাঁ, একটু খাতায় লেখার চেষ্টা করো তো, 2 মিনিট টাইম সময় নাও, তবে আমি আসছি। জাস্ট চেষ্টা করো একটু, 2 মিনিট আসছি আমি।
কিছুটা হচ্ছে? এটা এভাবে কারেকশন করো, টোটালটা লেখা দরকার নেই। হেড, টাইটেল, টাইটেল হেড, পরটা আইএমজি। ভেরি গুড। না, বড় লিখতে হবে না, একবারে লিখে দাও। ও কারেকশন করতে বলেছে তো, কারেকশন করতেই হবে। টেবিল, বিজি কালার গ্রিন, বর্ডার টু, সেন্টার বি ওয়েস্ট বেঙ্গল, সেন্টার। প্রথমে লেখো ওয়েস্ট বেঙ্গল, পি অ্যালাইন সেন্টার। আর বোল্ড মানে এখানে বি লিখবে, বি লিখে বিটাকে ক্লোজ করবে। এটাই হচ্ছে তোমার কাজ ছিল। খাতা টিমা লিখ। হ্যাঁ মানে বর্ডার, ওটা বি ট্যাগ ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, বি মানে বোল্ড আর পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, সরি। পি অ্যালাইন মানে হচ্ছে টোটাল এই টেক্সটটাকে আমি মাঝামাঝি আনার জন্য। অ্যালাইনমেন্ট চার রকমের হয়। একটা লেফট অ্যালাইনমেন্ট, বাই ডিফল্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এই তোমার এই কটা অ্যালাইনমেন্ট হয়। এই দেখো, পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এই গ্রেটার দেন সাইন দিয়ে বন্ধ করে বি ট্যাগটাকে ওপেন করে লিখছি ওয়েস্ট বেঙ্গল, বি ট্যাগ ক্লোজ করছি, পি ট্যাগটাকে ক্লোজ করছি। এবার বুঝতে পারছো? ঠিক আছে। এবার যে কোশ্চেন গুলো দিয়েছি সব কোশ্চেন গুলোকে ধরে ধরে প্র্যাকটিস করবে, যা যা কোশ্চেন আছে। না ধরে প্র্যাকটিস করলে কিন্তু হবে না। চলো এবার আমাদের যে চ্যাপ্টারটাতে আমরা আসবো সেটা হলো ডিবিএমএস। মন দিয়ে শুনো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমাদের যেগুলো আছে এগুলো একটু একটু বন্ধ করে দিই আপাতত। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোনটাকে বলছি আমরা? হ্যাঁ, বেশ কিছুটাই বাদ আছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টারের কয়েকটা জিনিস না বুঝতে করলে না তুমি পুরো ম্যাটারটাই বুঝতে পারবে না। এটাই সবচেয়ে বড় ইস্যু। আমি যদি টোটাল ম্যাটারটাকে না বোঝার চেষ্টা করি টোটাল জিনিসটাই বুঝতে পারবো না। অর্থাৎ আমাকে কিছু কিছু পোর্শন করতেই হবে। হুম, আগে আমরা ঠিকঠাক পুরো কনসেপ্টটাকে বিল্ড আপ করি, তারপর বাদগুলোকে বাদ দিয়ে দেবো।
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের হয়েছিল। একটু দাঁড়াতে দেখি। পার্ট 2 আমাদের একটা আছে। যেমন দেখো, আমাদের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলো সব ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। শুধু ওখান থেকে আমি আগের দিনে ডিসকাস করেছিলাম হাইরার্কিয়াল মডেল। হাইরার্কিয়াল মডেল যার মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা ছিল, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। সো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটার মধ্যে তোমাকে কি বলছি, হাইরার্কিয়াল মডেলটা আমরা করেছিলাম। হাইরার্কিয়াল মডেলটার স্ট্রাকচারটা যদি আমি ডিফাইন করি, কিভাবে বলতে পারি দেখো, সে আমাদের মডেল ছিল হাইরার্কিয়াল মডেল। হাইরার্কিয়াল মানে হচ্ছে পুরোপুরি ক্লাসিফিকেশন বেসড। লাইক আমি আমাদের ধরো যে কোনো স্কুল, এই স্কুলের একটা স্কুলে কি কি ডিপার্টমেন্ট থাকে, ধরো একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তারপর ধরো অ্যাকাউন্টস থাকছে, দেন লাইব্রেরি থাকছে, লাইব্রেরি, তারপর ধরো থাকছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, লাইব্রেরি। এই ধরো তিনটে পার্টকে আমি মেজর হিসেবে ট্রিট করছি। আর একটা স্টুডেন্ট, হ্যাঁ একটা পার্ট হলো স্টুডেন্টের ক্লাস। এখানে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে বেশ কিছু ফিল্ড এখানে আছে, টেবিল আছে, আবার অ্যাকাউন্টসেও আছে, লাইব্রেরিতেও আছে, ক্লাসের মধ্যেও আছে। তা এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে হায়ারার্কি। কেন হায়ারার্কি বলছি, আমার টপ লেভেলে কে বসে আছে, টপ লেভেলে বসে আছে হচ্ছে স্কুল, টপ লেভেলে স্কুল আছে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, লাইব্রেরি, ক্লাসেস, এগুলোকে আমরা ডিসকাস করতে পারি। লাইব্রেরি তো বানানটা ভুল আছে, LIB, লাইব্রেরি, লাইব্রেরি। ওকে, সো এটাকে আমি হায়ারার্কিয়াল মডেল বলছি। এই হায়ারার্কিয়াল মডেলের সাথে সাথে আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা প্লে করছি, সেটার নাম কি দাঁড়াচ্ছে, সেটা হলো কি কনসেপ্ট। দেখো যাদের ইংলিশ আছে, ইংলিশ নোটসটা আমি দিয়ে দেবো, বরঞ্চ বাংলাটা এটা অতটা ভালো আমার কাছে লেখা নেই কি এর জন্য। তার সঙ্গে আরেকটা জিনিস ভালো মতো পড়ে রাখবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, DBA। এই কোশ্চেনটা আসার, এগুলো কিচ্ছু পড়া দরকার নেই। রিলেশনাল মডেল যেটা যেটা আছে এগুলো পড়তে হবে না, এগুলো ছেড়ে দাও। আমাদের যেটা আছে বিভিন্ন DBA এর ব্যবহারকারী। DBA মানে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, এটা পরীক্ষাতে খুব আসে, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ DBA। দেখবে যাদের কাছে ডেটাবেসের তোমাদের কাছে ইংলিশ বা বাংলা বই তো এখানে আছেই, ইংলিশ বই আছে, সেটা একবার খুঁজলেই দেখতে পাবে DBA এর কাজ, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং রেসপন্সিবিলিটি অফ DBA। ডেটাবেসে অ্যাডমিনিস্ট্রেটরের মূল কাজ যদি আমাকে বলে, এখানে অনেকগুলোই থাকবে, আমাকে কিন্তু লিখতে হবে যে কোনো একটা। পরীক্ষাতে এই কোশ্চেনটা থাকবে অনলি SAQ এর মতন করে, বড় প্রশ্ন থাকবে না এখান থেকে। এখানে অনেকগুলোই আছে, বাট আমি যেটা পার্সোনালি বলবো DBA এর জন্য এটাকে খুব ইম্পর্টেন্ট ভাবে দিতে পারো 2 নাম্বারটা, যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন DDA মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের নির্দেশ ব্যবহার করে
মূল ডেটাবেসের গঠন বা স্কিমা তৈরি করে। স্কিমা বা গঠন তৈরি করে, এই বিষয়টা আমি যদি বলি কি জিনিস বলে, ইংলিশে বলতে পারি টু ক্রিয়েট স্কিমা। স্কিমা কোনটাকে বলছে? স্কিমা মানে হচ্ছে প্ল্যান অফ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। আমি জাস্ট একে দেখাচ্ছি। ধরো আমি এখানে লিখলাম কাস্টমার। কাস্টমারের মধ্যে সিআইডি, সি নেম, কাস্টমার নেম, ফোন নাম্বার, দেন সিটি, এরকম করতে পারি। তো এটা দেখে আমার কি ধারণা হচ্ছে, একটা আমার এখান থেকে কি কনসেপ্ট বেরিয়ে আসছে? এখান থেকে মূল কনসেপ্ট হলো এই যে সিআইডি, সি নেম, ফোন নাম্বার আর সিটি, এটা দেখে আমি এটাই বুঝতে পারছি যে কাস্টমার নামে একটা টেবিল থাকবে। এই কাস্টমার টেবিলের মধ্যে সিআইডি মানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার আর সিটি, এই চারখানা ফিল্ড থাকবে। 4 fields আর দেয়ার। আমি যদি একটা টেবিল তৈরি করি, টেবিলটার নাম হবে কাস্টমার। কাস্টমার টেবিলের মধ্যে সিআইডি, সি নেম, ফোন নাম্বার আর সিটি, এই আমার 4টে ফিল্ড থাকবে। এই ফিল্ডের মধ্যে আমরা কি করতে পারবো? বিভিন্ন রেকর্ডগুলোকে আমি স্টোর করতে পারবো। তো এটাকে আমরা স্কিমা বলছি। বাংলায় যাকে আমরা বলবো কোনো ডেটাবেসের বর্ণনা তৈরি করার সময় যে আমাদের টোটাল যে স্ট্রাকচারটা তৈরি করা হয়, সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা। আমি তোমাদের ইংলিশ নোটসে পাঠিয়েছিলাম ডেটাবেস স্কিমা। এখানে আমাদের কি বলছে? বিভিন্ন ব্যবহারকারী প্রয়োজনীয়তা অনুসারে সঞ্চয়ের জন্য ডেটা শনাক্তকরণ। ওটা এটা পড়ার কোনো দরকার নেই, তোমরা সেকেন্ড পয়েন্টটাকে ফোকাস করো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের বিভিন্ন ডিডিএল নির্দেশ ব্যবহার করে মূল ডেটাবেসের গঠন বা স্কিমা তৈরি করে। ইংলিশে কি বলবো? দ্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন ডিডিএল এর নির্দেশ, তাহলে আমরা কি বলতে পারি? ডিডিএম এর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের নির্দেশ ব্যবহার করে মূল ডেটাবেস গঠন করে। টু ক্রিয়েট মেইন ডেটাবেস অর স্কিমা, to create main database or schema by using various instruction of DDL, data definition language। বাস এতটুকু লিখলে আর কিচ্ছু লেখা দরকার নেই। একটি মাত্র পয়েন্ট পড়বে, বেশি পয়েন্ট পড়া দরকার নেই। একটির মারফত তুমি দুটো বা তিনটি পড়ে রাখো, কোনো কারণে একটি কোনো কারণে ভুলে গেছো, তখন তোমার ওটাকে কাজে লাগবে। লিখতে বলবে একটাই, আরটা হচ্ছে ডেটাবেসের ডেটার নিরাপত্তার ব্যবস্থা করা ও বৈধতা রক্ষা করা। নিরাপত্তার ব্যবস্থা করা বা বৈধতা রক্ষা করা মানে হচ্ছে টু সিকিউর দ্য ডেটা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডেটাবেসটাকে সিকিউর করা। আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা যদি ভাবি আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তো কম্পিউটারাইজ সিস্টেম ব্যবহার হচ্ছে। সেই আমি যদি বলি বিভিন্ন জায়গাতে আমাদের আর্মির বেস ক্যাম্পে, ইন্ডিয়ান যে আর্মি যেখান থেকে কন্ট্রোল হয়, আর্মির 3টে পার্ট থাকে। একটাকে বলা হচ্ছে জল, স্থল আর বায়ু। জল মানে হচ্ছে নেভি, যেটা ইন্ডিয়ান নেভি, যেটা যেটা তোমার যুদ্ধ করে আর কি। কারণ অ্যাটাক যখন হয় তখন 3টে দিক থেকে হয়। জল দিয়ে হতে পারে, স্থল পথে হতে পারে, তা না হলে কোথা থেকে হতে পারে? বায়ু থেকে। বায়ু মানে হচ্ছে এয়ারফোর্স দিয়ে অ্যাটাক হতে পারে। সো 3টে আলাদা আলাদা সেক্টর, তা 3টে আলাদা সেক্টরে পুরোপুরি ডেটাবেস আছে। কোনো কারণে টেরোরিস্টদের হাতে যদি ডেটাবেসটা ওরা জানতে পারে, তা কি অবস্থা হবে বুঝতে পেরেছো? টোটাল ব্যাপারটাই লিক হয়ে যাবে। ইন্ডিয়া টোটাল প্ল্যানিং, যে কোনো দেশে, নট অনলি ইন্ডিয়া, ইন এনি, মানে যে কোনো দেশে যদি এটা কোনো কারণে হিডেনটা ওপেন হয়ে যায়, সব জেনে গেলে কি হবে? তখন টোটাল প্ল্যানিং সেট করতে হবে, যখন তখন অ্যাটাক হয়ে যেতে পারে। সেই জন্য এই ডেটাবেসের সিকিউরিটির জন্য
ডেটাবেসে নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থা করা হয় ও বৈধতা রক্ষা করা, বৈধতা মানে ভ্যালিডিটি রক্ষা করা। তুমি এই পয়েন্টে দিতে পারো 5 নাম্বার পয়েন্ট। এই দুটো পয়েন্ট পড়ো। আবার নিয়মিত ডেটার ব্যাকআপ নেওয়া, ডিস্কের প্রয়োজনীয় স্থান খালি করা, ডেটার ব্যাকআপ নেওয়া, ডেটাটাকে ব্যাকআপ নেওয়াটা একটা মূল জিনিস। এবার ডেটার ব্যাকআপ কিন্তু একটা কথা বলি, এখানে কিন্তু আমাদের এখনকার নিউ মানে ট্রেন্ডসে এই ব্যাকআপের মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। কিভাবে? আমরা এখন প্রত্যেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব ভাবছি। এআই কিভাবে করছে এখন, যেটা ইন্ডিয়ার থেকে শুরু করে ডিফেন্স সেক্টরেও সবখানে এআই কাজ করছে। তোমার একটা ছোট্ট একটা উদাহরণ বলি, খুব ভালো লাগবে শুনতে। ইসরায়েল যে আমাদের মানে এশিয়ান মধ্যে একটা দেশ, খুবই শক্তিশালী দেশ, কিন্তু ডিফেন্সের দিক থেকে, সব দিক থেকে ডিফেন্স শক্তিশালী না রাখলে এখনকার দিনে খুব মুশকিল। একমাত্র ইসরায়েলই এমন একটা দেশ যে ইহুদি কান্ট্রি, আর অন্যান্যগুলো কিন্তু সব কিন্তু ওর পাশে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি। কিন্তু এরা সবসময় ইসরায়েলকে ডিস্টার্ব করতো। এবার ইসরায়েলের জানলে তো অবাক হবেই, ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ইসরায়েলে কিন্তু তোমার টোটাল বর্ডারে কিন্তু কোনো সৈন্য নেই, কোনো সোলজার নেই। কি করে এটা প্রোটেক্ট করে? পুরোপুরি কিন্তু ওখানে এআই টেকনোলজি থেকে শুরু করে টোটাল নেভি যেমন করে মনিটরিং করছে, ঘরে বসে বসে কেউ ঢুকতেই পারবে না। টোটাল এমন করে এরা টেকনোলজিক্যাল দিয়ে রেখেছে ইসরায়েলে, একদম ভয়ঙ্কর টেকনোলজি ইসরায়েলের ক্ষেত্রে। এবং একটা ভালো সুবিধা হচ্ছে, ইসরায়েল হচ্ছে ভারতের মিত্র দেশ। আজকে কার্গিল ওয়ার যখন আমরা শুনেছিলাম 1999-এ, সেই কার্গিল ওয়ার ইন্ডিয়া জিততে পারতো না যদি ইসরায়েল সাহায্য না করতো। এটা হয়তো তোমরা জানো না, আমি বলে দেখলাম। পাকিস্তান যখন কার্গিল ওয়ারে অ্যাটাক হয়, সে সময় ইসরায়েল ইন্ডিয়াকে খুবই সাহায্য করেছিল, ভারতকে, 1999। তো আমি এখানে এই প্রসঙ্গটা এটা টানলাম যে ডেটাবেসটা এতটাই সিকিউরিটি দরকার। তোমার টোটাল, হ্যাঁ, টোটাল ভ্যালুগুলোকে যদি কোনো কারণে টেরোরিস্টদের হাতে চলে যায়, তার যে কি সাংঘাতিক ইম্প্যাক্ট দাঁড়াবে ভাবতে পারলে অবাক লাগছে। ডিআরডিও, যে ইন্ডিয়ার ডিফেন্সে যেটা হয়, ডিআরডিও নেটে সার্চ করে দেখবে, ডিফেন্সের সমস্ত কাজগুলো ডিআরডিও করে। হ্যাঁ, আর ইন্ডিয়ার ইসরো আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এরা কাজ করে। সো এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা দুটো পয়েন্টকে ফোকাস করব। ডেটাবেসে ডেটা নিরাপত্তার বৈধতা করা ও বৈধতা মানে ব্যবস্থা করা ও বৈধতা রক্ষা করা। রিলেশনাল মডেল আমাদের এখান থেকে টাপেল কাকে বলে দেখতে পারো। টাপেল মানে হচ্ছে রো কে আমরা টাপেল বলি। এই যে টোটাল রো, সুজয় অধিকারী 5, ক্লাস 5, মার্কস 310, এজ হচ্ছে 11। এই টোটালটাকে আমরা কি বলতে পারি? এই টোটালটাকে আমরা বলবো, হ্যাঁ, এই টোটালটাকে আমরা বলতে পারি হচ্ছে টাপেল। আবার দেখো অ্যাট্রিবিউট কোনগুলো, এই কালামের হেডারগুলোকে অ্যাট্রিবিউট বলবো। এই ছবিটার মধ্যে পরিষ্কার করে দিয়েছে কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা টাপেল। স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ক্লাস, মার্কস, এজ, এরা প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মূল কাজ হলো কালামের হেডারকে চিহ্নিত করা। কালামের হেডার বলতে যেমন স্টুডেন্ট নেমকে চিহ্নিত করছে, রোল নাম্বারকে করছে, ক্লাসকে করছে, মার্কসকে করছে, এজকে করছে। নেক্সট আমাদের কোনটা আছে? নেক্সট হলো অ্যাট্রিবিউটে বলা আছে ডোমেন। ডোমেন ইজ প্লেইং এ ভাইটাল রোল। সাপোজ আমি যদি এই টেবিলটা দিয়ে বিচার করি, এই টেবিলটার মধ্যে দেখো রোল নাম্বারের জন্য এখানে নিউমারিক ভ্যালু আছে, আবার ক্লাসের জন্য নিউমারিক ভ্যালু, বাট এজের জন্য কি ভ্যালু আছে? 11, 12, 13, 14 করে নিউমারিক ভ্যালু। সো নিউমারিক ভ্যালুটা পার্টিকুলারলি যখন আমার স্টোর হবে কোনো একটি ডেটাবেসের অ্যাট্রিবিউটের মধ্যে, সেটা কি ধরনের ডেটাকে রাখতে পারবে, তার জন্য আমাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে হচ্ছে কি ডেটা টাইপ। কি ডেটা টাইপকে হোল্ড করবে। তোমরা যখন ক্লাস 11-এ থাকতে ভিবি করেছিলে, তোর মনে পড়ছে কি করতাম? ডিম এ কমা বি, এ কমা বি কমা সি অ্যাজ ইন্টিজার। ইন্টিজার মানে কি? মানে এ, বি এবং সি, এরা তিনটি ভেরিয়েবল, এরা ইন্টিজার টাইপের ভ্যালুকে রক্ষা মানে স্টোর করতে পারবে। ঠিক আছে, এটা স্টোর করতে পারবে, এটাকে আমরা বললাম। সো এই জিনিসটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে। এই অ্যাট্রিবিউটটা দেখে নেবে ডোমেন, এটাকে ডোমেন বলছে। ডিগ্রি কাকে বলে? ডিগ্রি আমি আগের দিন পড়েছিলাম, একটি কালামের মধ্যে
যত সংখ্যক অ্যাট্রিবিউট থাকে তাদেরকে আমরা কি বলি, ডিগ্রি বলি। যদি আমি এই রিলেশনটাকে ফোকাস করি, এই রিলেশনটার মধ্যে এর ডিগ্রি কত, এর ডিগ্রি হচ্ছে 1 2 3 4 5, 5 হচ্ছে ডিগ্রি। আর 1 2 3 রো করে কাউন্ট করো, 1 2 3 4 5 6, এগুলোকে আমরা কি বলবো, এরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে রো মানে টাপেল। মোট টাপেলের সংখ্যাকে আমরা কি বলবো, কার্ডিনালিটি। এই যে টাপেল, ডিবিএমএস এর ক্ষেত্রে কোনো টেবিল বা রিলেশনে রো বা টাপেলের মোট সংখ্যাকে বলা হয় ওই টেবিল বা রিলেশনের কার্ডিনালিটি। আমরা বাংলা কি বলতে, ইংলিশে কি বলতে পারবে, ইন এ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ইন আরডিবিএমএস, ইন আরডিবিএমএস ইন এ টেবিল টোটাল নাম্বার অফ টাপল ইজ কল্ড কার্ডিনালিটি। মূল কথা হচ্ছে টোটাল টাপেলের সংখ্যাকে বা রোয়ের সংখ্যাকে আমরা কি বলবো, কার্ডিনালিটি বলবো। কি কাকে বলে, এবার আমরা আসছি কনসেপ্ট অফ কিস। কনসেপ্ট অফ কি এর মধ্যে তোমাদের বইয়ে অনেকগুলো কি দেওয়া আছে, তার মধ্যে আমরা যতটুকু ডিসকাশন করব সেটা কি হচ্ছে, ডেটাবেসের কি হলো একটি, এই নোটসটা আজকে যাদের ইংলিশ আছে তাদের নোটসটা পাঠিয়ে দেবো, তাদের কাছে বই আছে, বাংলাটা মোটামুটি বই থেকে পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। কি সম্পর্কিত ধারণা, কি কি কাকে বলে, ডেটাবেসে কি হলো একটি ফিল্ড যার উপর ভিত্তি করে ডেটাবেসের অপরাপর ফিল্ডে তথ্যাবলী শনাক্ত করা যায়। সুতরাং কি হলো একটি বিশেষ অ্যাট্রিবিউট যার দ্বারা কোনো এন্টিটির অন্যান্য এক বা একাধিক অ্যাট্রিবিউটকে সহজেই শনাক্তকরণ করা যায়। যেমন আমি যদি বলি রোল নাম্বার ফিল্ডের ওপর ভিত্তি করে যে কোনো শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্ত তথ্যাবলী শনাক্ত করা যায় নিচের ছকের সাহায্যে। যেমন রোল নাম্বার দিয়ে আমি যদি একটা ক্লাসের রোল নাম্বারটাকে যদি ধরতে, ধরো আমি 12D সেকশনে গেছি, গিয়ে বললাম রোল নাম্বার 12, দেখবে 12-এ একজনই দাঁড়াবে, কিন্তু আমি যদি বলি সুমিত, দেখা যাচ্ছে 3 জন দাঁড়িয়ে গেল। এবার আমি আইডেন্টিফাই কি করে করব, একটা ক্লাসের মধ্যে একটি স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য আমার কি দরকার, একটি পার্টিকুলারলি কি দরকার বা রোল নাম্বার দরকার। রোল নাম্বারটা সবচেয়ে কোনো একটা ফিল্ডকে, কোনো ফিল্ডের কোনো ভ্যালুকে, ফিল্ডের ভ্যালু কাদেরকে বলে, ফিল্ডের ভ্যালু হচ্ছে এই জিনিসটাকে ফিল্ডের ভ্যালু বলে। এই যে ফিল্ড আছে, স্টুডেন্ট নামে রোল নাম্বার, রোল নাম্বারে এরা হচ্ছে ফিল্ডের ভ্যালু, 5 7 9 10 2 3, এরা প্রত্যেকে হচ্ছে ফিল্ডের ভ্যালু। ফিল্ডের ভ্যালুকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। ইউনিকলি আইডেন্টিফাই মানে কি, শনাক্তকরণ করা, একটা নির্দিষ্টভাবে ডিফারেন্ট ওয়েতে কি করতে পারে, শনাক্ত করতে পারেন। 5 7 9 10 2 3 শনাক্তকরণ করছে, ঠিক আছে, অ্যাট্রিবিউটের হচ্ছে কি। এবার আমরা যে কি এর ক্ষেত্রে আসবো, তখন বইয়ের মধ্যে প্রথমে দেওয়া আছে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, তাই তো। আমি বরঞ্চ ইংলিশ নোটসটাকে পাঠিয়ে দিই। এখানে কি কাকে বলে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, দেখো কি ইংলিশে বলেছে, যেটা সেটা হলো কি ইজ এ সেট অফ কি ইজ এ set of one or more attributes use which is used to uniquely identification with a within a table. টেবিলের মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কি কে ব্যবহার করা হয়। সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি পরপর দেওয়া আছে।
রোল নেম, ডেট অফ বার্থ, কোর্স, ফোন নাম্বার, ইমেল, সিটি পরপর এখানে দেওয়া আছে। আমি একটা কি কনসেপ্ট বলছি, ধরো একটা এমপ্লয়ি আছে, ধরো একটা হচ্ছে কোম্পানি আছে, কোম্পানির নাম ধরো আছে এবিসি প্রাইভেট লিমিটেড, সফটওয়্যার কোম্পানি। এখানে আমার কি কি ডিপার্টমেন্ট আছে, ধরো একটা ডিপার্টমেন্ট আছে ইউআই ডিজাইন, ইউআই ডিজাইনিং, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনিং, আর যে কোডিং, কোডিং পার্ট। আবার ধরো একটা অ্যাকাউন্টস এর পার্ট আছে, আর একটা পার্ট ধরো আছে টেস্টিং। এবং এই কোম্পানিটার মধ্যে সাপোজ ধরো 50টা এমপ্লয়ি চাকরি করে, সবাই তো একটা ডিপার্টমেন্টে চাকরি করে না। তাহলে এখানে আমার যে এমপ্লয়ি যে টেবিলটা থাকবে তার নিশ্চয়ই কিছু ডেটা থাকবে, তার মধ্যে একটা ফিল্ড অবশ্যই থাকবে ইআইডি, নিশ্চয়ই এখানে এমপ্লয়ির মধ্যে সেরকম ইআইডি থাকবে, কোডিং এর মধ্যেও, অ্যাকাউন্টসেও থাকবে ইআইডি, এখানেও থাকবে ইআইডি। সো এই যে ইআইডিটাকে আমি রাখলাম, ইআইডির ভ্যালুটা কি হতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ইউনিক হতে হবে। সাপোজ ধরো আমি 1001 যদি হয়, এই কোম্পানির কিন্তু 1001 রাখা যাবে না, তাই তো মিসম্যাচ করে আমি তো বুঝতে পারবো না কোন ডিপার্টমেন্টে। আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ফিল্ডকে ইউনিক রাখতে হবে। যেমন ধরো এটা ধরো 2004 হলো, এটা ধরো 2009 হলো, আমি একটাকে বলছি 1005 হলো। এখান থেকে কোম্পানি যদি ম্যানেজার যদি বলে 2009 ইআইডি, সঙ্গে সঙ্গে কাকে কল করা হবে, এই অ্যাকাউন্টসের যে এমপ্লয়ি আছে ভদ্রলোক তাকে ডাকা হবে। তো তার মানে এখানে এই ফিল্ডটাকে পুরোপুরি ডিফাইন করার জন্য আমাকে কি দরকার, একটা কি ডিফাইন করা দরকার। উইদাউট কিতে আমরা কিন্তু ডিফাইন করতে পারবো না। লাইক আমি প্রাইমারি কিকে যদি বলি, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রাইমারি কি। প্রাইমারি কি কি করে, প্রাইমারি কি একটা টেবিলের মধ্যে থেকে, একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি থেকে তার প্রত্যেকটা ভ্যালুকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সক্ষম হয়। আমি সিম্পল একটা টেবিল নিয়ে বলি, সে এটা আঁকা হয়েছে, ঠিক আছে। আমি যদি একটা সিম্পল টেবিল নিয়ে বলি, বলো সাউন্ডটা খুব চাপা আসছে, বলো কোনটা বলবো বলো। ও আচ্ছা আচ্ছা, বলছি বলছি। ধরো একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে এবিসি প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি ধরো আমার 4খানা ডিপার্টমেন্ট আছে, সে তুমি স্কুল দিয়েই ভাবো না। স্কুলের মধ্যে আমার একটা টিচার টিচিং স্টাফ আছে, আর একটা নন টিচিং স্টাফ আছে। এখানকার টিচিং স্টাফের মধ্যে ধরো আমার এখানে টোটাল প্রত্যেকটা এমপ্লয়ির আলাদা আলাদা আইডি আছে, আর নন টিচিং তো এমপ্লয়ি তারও তো আইডি আছে। আমি একটা টিচারের ধরো একটা আইডি আছে 1001, আর নন টিচিং এর নিশ্চয়ই 1001 কিন্তু হবে না, তাহলে মিসম্যাচ ম্যাচ করা যাবে না, ডিফারেন্ট রাখতে হবে। কি রাখবো আমি, 1002 রাখছি, আর 101 আছে। এখান থেকে যখন ধরো এইচএম কল করবে যে এমপ্লয়ি আইডি 1001, তখন কে এখানে কল করবে, এখানকার যে আইডি আছে সেটাকে। আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাইছি যে এমপ্লয়ি আইডিটা ইউনিক হতে হবে। সেরকম আমি যখন কোনো একটা পার্টিকুলার ফিল্ডে প্রাইমারি কি ডিফাইন করব, সেখানে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুগুলো কি হতে হবে, ইউনিক হতে হবে, যেন অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে গেলে ডুপ্লিকেট ভ্যালুকে অ্যাক্সেস করতে দেবে না। ইউনিক কি হতে হবে, দ্যাট ইজ দ্য কল্ড অ্যাজ এ
এমপ্লয়ি আর ইআইডি 1001। এবার বুঝতে পারছো অর্ঘ? ওকে, এর পরবর্তীটা বলবো প্রাইমারি কি এর মধ্যে আর একটা ভ্যালু আমি বলি, যেটা আমি আজকে যদি ডিসকাস করেছি, পরের দিন আমি একদম পুরো প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেব। সে ধরো আমি এরকম রাখতে পারি স্টুডেন্ট ডিটেলস বলে একটা আমার টেবিল আছে, যে টেবিলের মধ্যে রোল, নেম, ক্লাস, সেকশন, আমাদের ফোন নাম্বার। ধরো 1 নেম ধরো পি ডট দাস, ক্লাস 12, সেকশন এ, ফোন নাম্বার ধরো এটা। আবার যেরকম লিখি 1 ডি ডট দে, 12 বি 7206201। আমাদের লিখছি 1 পি ডট দাস, 12 সি 6206212। এবার ভালো মতন বলো দেখি, এখানে তো রোল নাম্বার ধরো 1 2 একটা অন্য নাম্বার দিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি। ধরো রোল নাম্বারটা দেখো এখানে সবার ক্ষেত্রে কমন হয়ে গেছে। এই টেবিলটা কি ভ্যালিড? টেবিলটা কিন্তু ভ্যালিড হতেই পারে, কারণ যার রোল নাম্বার সে তো সেকশনটা আলাদা। এ 12 বি সেকশনের, এ আবার 12 বি সেকশনের, এ আবার 12 সি সেকশনের হতেই পারে। তখন কিন্তু এটাকে আমরা প্রাইমারি কি বলবো না। প্রাইমারি কি যদি আমাকে প্রাইমারি কি ডিফাইন করতাম, তাহলে ডুপ্লিকেট ভ্যালু কেউ নিত না। দেখে দেবো ডুপ্লিকেট ভ্যালু নিয়ে নিয়েছে, দেখো 1 1 1 ডুপ্লিকেট ভ্যালু। তো এটাকে কি কি বলবো? কম্পোজিট কি। কম্পোজিট কি হলো এমন একটা কি ফিল্ড যে 2 or more, 2 বা তার থেকে বেশি কোনো ফিল্ডকে তার ভ্যালুগুলো, ব্যাপারটা বোঝো ভালো মতো, ভ্যালুগুলো ডুপ্লিকেট হতে পারে, বাট কিন্তু তার টাপেল গুলো কিন্তু ইউনিক হবে। টাপেল ইউনিক মানে কি? রো গুলো ইউনিক। দেখো 1 পি দাস 12 8 6206212 হতেই পারে, 1 পি ডট ডে 12 বি 720620101 হতেই পারে। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমরা চিন্তা ভাবনা করছি। কম্পোজিট কি। তাহলে কম্পোজিট কিটা কি দাঁড়ালো? এখানে কিন্তু প্রাইমারি কি নয়, আমি কম্পোজিট কি টাপেল। দেখো টাপেল ভ্যালুগুলো ডুপ্লিকেট হতেই পারে, কিন্তু দেখো এখানে তো ভ্যালু ডুপ্লিকেট আছে। দেখো যে 12 12 12, আবার দেখো 1 1 1, কিন্তু তার ইন্ডিভিজুয়াল রেকর্ড গুলো কিন্তু ইউনিক। দেখো এটা কিন্তু ইউনিক রেকর্ড একটা। 1 পি ডট দাস 12 এ এত, আবার 1 ডি ডট দে 12 বি এত হতেই পারে। এটা কিন্তু ভ্যালিড টেবিল, সেটা আমার কম্পোজিট কি। তাহলে প্রাইমারি কি বলবো না, আবার বোঝাবো। হতেই পারে, কারণ কি 12 সি সেকশনের স্টুডেন্ট এটা হতেই পারে, 12 বি এ সেকশন স্টুডেন্ট আছে। আমি তো বললাম যে ভ্যালু গুলো ডুপ্লিকেট হতে পারে, বাট টাপেল গুলো প্রত্যেকটা কি হবে? ইউনিক হবে। দ্যাট ইজ কল্ড কম্পোজিট কি। কি কনসেপ্টটা আমি পরের দিন আরো ডেপথে ভাঁজ এরিয়া জুড়ে করাবো। আজকে কি যদি পুরোটা বলি না, তুমি অতটা ভালো বুঝতে পারবে না, অসুবিধা হবে তোমার ক্ষেত্রে। আমার যেটা মনে হয় কি কনসেপ্টের নোটসটা আমি ইংলিশ নোটসটা পাঠিয়ে দিয়েছি। চন্দ্রাই বুঝতে পারছো তো? প্রত্যেকটা ভ্যালু গুলোকে সুন্দর করে আমি রেকর্ডিংও পাবে, এগুলো দেখে নেবে, তাহলে কোনো কনফিউশনের দরকার নেই। আমি পরের দিন প্র্যাকটিক্যাল করে প্রাইমারি কি ডিফাইন করে তোমাকে দেখিয়ে দেবো যে কি করে কম্পোজিট কি ডিফাইন করা হয়, কি করে প্রাইমারি কি ডিফাইন করা হয়, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফরেন কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ সুপার কি, অল্টারনেট কি, এগুলো সবগুলো আমরা বলবো। কারণ এই কনসেপ্টগুলো খুব দরকার। এই কনসেপশনগুলো ঠিক না থাকলে আমাদের এই ভ্যালুগুলো হবে না। এখানে আমার এক্ষেত্রে আমাদের যদি এরকম করি, তো 2 ডি ডট দে
12 বি ধরো 9831062102 হয়ে গেল, হতেই পারে, কারণ এখানে 2 রোল নাম্বার ডি ডট ডে 12 তে পড়ে তার রোল নাম্বার। এটা দেখো এখানে কিন্তু আমার এই নামটা কিন্তু আমার সেম হয়ে গেছে, এটা একটা কম্পোজিট কি এর মধ্যে পড়বে, নাম তো ডুপ্লিকেট কিন্তু টাপেল গুলো কিন্তু ইউনিক, টাপেলের মধ্যে কোনো ভ্যালু নেই। কিন্তু হ্যাঁ কোনটা সমস্যা হতো দেখা যেত 1 পি ডট দাস 12 এটা এই টোটালটা যদি এরকম করে লিখতাম পি ডট দাস 12 620621 এটাকে অ্যালাউ করা যাবে না, কারণ এটা কি হচ্ছে টাপেলটা কিন্তু তখন ইউনিক নেই, এই রেকর্ডটা কিন্তু ইউনিক নেই, রেকর্ডটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা হবে না। কম্পোজিট কি এর প্রথম ফান্ডামেন্টাল ব্যাপারটা কি বলেছে, কি গুলোর ভ্যালু গুলো ডুপ্লিকেট হতে পারে বাট টাপেল ইজ ইউনিক, এটা মাথায় রাখবে, টাপেল গুলো কি হবে ইউনিক ভ্যালু হবে। কোনো কনফিউশন আছে বলো, স্নেহা, রূপঙ্কর, এগুলা বইয়ের মধ্যে দেখবে অনেক কিছু আছে, বইয়ের মধ্যে থেকে পড়তে গেলে তুমি কনফিউজড হবে, অতটা দরকার নেই, তুমি ছোট ছোট যে কনসেপ্ট দিয়েছি আর তোমরা কাজ করবে, এসটিএমএল এর যে কোশ্চেন গুলো দিয়েছি ওই কোশ্চেনগুলো ভালো মতন প্র্যাকটিস করবে, কারণ এবার যদি কোশ্চেন তো কিছুটা রিডিউস করেছে তো সিলেবাস, কোশ্চেন কিন্তু এসটিএমএল থেকে প্রচুর কোশ্চেন থাকবে, প্লাস তোমার লজিক গেটস এর থেকেও হিউজ কোশ্চেন থাকবে। যেমন আমি তোমাকে একটা কথা বলছি, আমাকে বলো তো এর আউটপুট কি হবে, পারবে কৌস্তব? রাইট, এটা হবে এ এক্সর বি, এটা বিসি, এটা এ এক্সর বি প্লাস বিসি, কারণ এটাকে আমি এ বিটাকে এক্সর গেটে পাস করছি এ এক্সর বি, আর একটা বিসি লিখছি বিসি একটা বি একটা সি, এটা অ্যান্ড গেট মানে বিসি, দুটোকে নিয়ে এটা অর গেটে পাস করছি এ এক্সর বি প্লাস বিসি, বেরিয়ে গেল। দেন এটা কি হবে বলো, সময় কি হবে এটা, এই দেখো এটাকে নট গেটে পাস করছো, দেখছি যাচ্ছে ট্রাই করে দেখি, এটা এবার এটা বিসি তার হোল বার, এবার ডট বিসি হোল বার তার উপরে বার, হ্যাঁ দেখছি
হ্যাঁ, এ ডাবল বার প্লাস বি ডাবল বার এ প্লাস বিসি, রাইট অ্যান্সার। এগুলো যত পারবে প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে পারলে লজিক গেটস এর কিছু কোশ্চেন, স্মিথ আমাদের কি চাইছিলে, একটা লজিক গেটস এর কোশ্চেন চাইছিলে না আমাকে? ঠিক আছে, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি দেখে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বললে না ভুলে যাই আমি, আসলে অনেকেই অনেক কথা বলে তো, এবার সবার কথা মনে থাকে না সব সময়। এবার করতে চাই, তোমাকে আমি অবশ্যই করে দেবো, তুমি আমাকে শুধু একটা করবে, হোয়াটসঅ্যাপ করে দেবে একটা। কোথায় কি পাঠিয়েছি? না, ওটার মধ্যে শুধু HTML আছে তো। আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করছি একটু, হ্যাঁ দাঁড়াও।